বিরতিহীন ১ ঘন্টার সংবাদ দুপুরে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি ফারহানা লোপা এবং জাহিদুল বাশা। শুরুতে শিরোনাম জানিয়ে দেব। রাজশাহী, খুলনা সহ ১০ জেলায় করোনায় আরও ৭০ জনের মৃত্যু। চুয়াডাঙ্গায় পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ৯২%। রাজধানীর চারপাশের ৭ জেলায় ঢিলে ঢালা লকডাউন। পুরোপুরি কার্যকর না হলে ভয়াবহ পরিস্থিতির আশঙ্কা। আওয়ামী লীগের ৭২তম প্রতিষ্ঠা বার্ষিকী। বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা। কোনো শক্তি জনবিচ্ছিন্ন করতে পারবে না, বললেন কাদের। এনআইডি ইসির হাত থেকে চলে গেলে নির্বাচন পরিচালনায় অসুবিধা দেখছেন সিইসি। সমন্বয়হীনতার সুযোগ নেই, বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। এবং প্রবাসী নারীদের ফেসবুক আইডি হ্যাক করে লাখ লাখ টাকা হাতানোর অভিযোগ। সুনামগঞ্জ থেকে হ্যাকার মামুন গ্রেপ্তার। শিরোনাম জানাচ্ছিলাম, চলে যাচ্ছি বিস্তারিত খবরে। করোনা ও উপসর্গ নিয়ে গত ২৪ ঘন্টায় রাজশাহী, খুলনা সহ ১০ জেলায় ৭০ জনের মৃত্যু হয়েছে। প্রতিদিন সংক্রমণ মৃত্যু বাড়লেও স্বাস্থ্যবিধি মানতে এখনও অনীহা দেখা গেছে অনেকের মধ্যে। এদিকে ঢাকার আশপাশের ৭ জেলায় দ্বিতীয় দিনের লকডাউন চলছে ঢিলেঢালাভাবে। রাজশাহী মেডিকেলে মারা যাওয়া ১৬ জনের ৮ জনই রাজশাহী। এছাড়া ৩ জন চাঁপাইনবাবগঞ্জে, ২ জন করে নাটোর ও নওগাঁ এবং ১ জন ঝিনাইদহে। খুলনার বিভিন্ন হাসপাতালে মারা গেছে আরও ১৩ জন। যশোরে ৮ এবং ঝিনাইদহের হাসপাতালেও বাড়িতে করোনায় মৃত্যু হয়েছে ৮ জনের। এছাড়া চুয়াডাঙ্গা ও কুষ্টিয়ায় মারা গেছে ৫ জন করে। মেহেরপুরে ২, সাতক্ষীরায় মারা গেছে ৮ জন। এদিকে বগুড়ার বিভিন্ন হাসপাতালে মারা গেছে ৪ করোনা রোগী। আমরা যখন হাতে পাচ্ছি পেশেন্টগুলো হসপিটালাইজড হচ্ছে, তখন অলরেডিতে দেখা যাচ্ছে তার 50%, মোর দ্যান 50%, 60-70% পর্যন্ত লাং ইনভলভমেন্ট হয়ে যাচ্ছে। তো এই স্টেজে যখন একটা পেশেন্ট আসতেছে, তখন আসলে আমাদের হাতে অপশন খুব কম থাকে। আর চুয়াডাঙ্গায় ৬৯ জনের নমুনা পরীক্ষায় আক্রান্ত ৬৪ জন, যা ৯২.৭৫%। উদ্বেগজনকভাবে সংক্রমণ বেড়েছে বাগেরহাটে। গত ২৪ ঘন্টায় সেখানে সংক্রমণের হার ৪৫%। নারায়ণগঞ্জে দ্বিতীয় দিনের মতো লকডাউন চললেও মানছে না অধিকাংশ মানুষ। গণপরিবহন বন্ধ থাকায় ভেঙে ভেঙে ঢাকায় যাচ্ছেন কর্মজীবীরা। গাজীপুরেও যানবাহন সংকটে দুর্ভোগে পড়েছেন গার্মেন্টস শ্রমিক ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। সকালবেলা রওনা দিলাম আবদুল্লাপুর থেকে, আমার এখানে ভাড়া হলো ৩০ টাকা ভাড়া, আমার ৩০০ টাকা দিয়ে আজকে ভাড়া দিয়ে আসতে হয়েছে। চাকরির জন্য আমি রাস্তায় গাড়ি পাচ্ছি না। প্রথম দিনে ঢাকা-রিচা মহাসড়কের বিভিন্ন পয়েন্টে যাত্রীবাহী যানবাহন ও সাধারণ মানুষের চলাচল নিয়ন্ত্রণে পুলিশের তৎপরতা থাকলেও আজ একেবারেই নেই। মুন্সিগঞ্জের বিভিন্ন জায়গায় খোলা রয়েছে ব্যবসা প্রতিষ্ঠান ও শপিং মল। সমস্ত ব্যাংকে জুনকুলিং চলতেছে এবং এর মধ্যে আমাদের অফিসে না যাওয়ার কোনো উপায় নাই। গত ২৪ ঘন্টায় গোপালগঞ্জে করোনায় মারা গেছে ১ জন। মাদারীপুর, গোপালগঞ্জে সর্বাত্মক লকডাউন দেওয়া হলেও মানছে না অনেকেই। শহরে আসতে পারতাছি না, কাজ করতে পারতাছি না, সকালবেলায় এসে ফিরে গেছি। করোনার সংক্রমণ ও মৃত্যু বাড়ায় দিনাজপুর, নাটোর, টাঙ্গাইল, ফরিদপুরের বিভিন্ন জায়গায় লকডাউন চলছে। জেলা জুড়ে লকডাউন চলছে খুলনা ও যশোর। সহিহ জাহান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। লকডাউন ও করোনা পরিস্থিতি নিয়ে আরও বিস্তারিত জানাতে এবারে রাজশাহী ও চুয়াডাঙ্গা থেকে যোগ দিয়েছেন সহকর্মীরা। প্রথমেই চলে যাচ্ছি রাজশাহীতে, সেখানে আছেন সহকর্মী ফয়সাল মাহমুদ। ফয়সাল, গত ২৪ ঘন্টার পরিসংখ্যান যদি বলা হয়, রাজশাহী মেডিকেলে যতজন মারা গেছেন তাদের মধ্যে উত্তরাঞ্চলের কোন কোন জেলার রোগী সবচেয়ে বেশি, আর রাজশাহীর শহরের মৃত্যুহার গত কয়েকদিনে কেমন দেখেছেন আপনি? দেখুন, গত ২৪ ঘন্টায় যারা মারা গেছেন রাজশাহীতে, এই ১৬ জনের মধ্যে আসলে ৮ জনই হচ্ছে রাজশাহীর বাসিন্দা এবং ৩ জন রয়েছে চাঁপাইনবাবগঞ্জে, ২ জন করে রয়েছে নাটোর, নওগাঁ এবং ১ জন ঝিনাইদহের। আপনাকে বলে রাখি যে এটি হচ্ছে রাজশাহীর আসলে সর্বোচ্চ মৃত্যু। রাজশাহী বিভাগে ১৬ জন, এর আগে এই মাসেরই ৪ জুন ১৬ জন মারা গেছিল, অর্থাৎ ২ দিনই হচ্ছে ১৬ জন করে মারা গেছে। এটি সর্বোচ্চ মৃত্যু ধরা হচ্ছে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে। তবে এই ১৬ জনের মধ্যে যেহেতু রাজশাহীর সংখ্যা বেশি, আমাদের আসলে স্বাস্থ্য বিভাগের কাছে প্রশ্ন ছিল যে রাজশাহীর মৃত্যুটা কেন বাড়ছে। তো তারা যেটা বলছেন যে একেবারে যারা মারা
মারা যাচ্ছে, যে 8 জন মারা গেছে, তাদের মধ্যে 5 জনই হচ্ছে যে শহরের অর্থাৎ সিটি কর্পোরেশন এলাকার বাইরে থেকে আসা। তারা হচ্ছে একেবারে খারাপ অবস্থা নিয়েই হাসপাতালে ভর্তি হয়েছিলেন বলে আমাদেরকে জানিয়েছে। তা স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে যেটা বারবারই বলা হচ্ছে যে গ্রামের মানুষ আসলে একেবারে সচেতন নয় করোনা নিয়ে, তারা করোনার প্রাথমিক উপসর্গগুলোকে একেবারেই গুরুত্ব দেন না। তারা যখন একেবারে খারাপ অবস্থার দিকে যায়, যখন তারা আর চলতে পারেন না, শ্বাস নিতে পারেন না, তখনই কেবল হচ্ছে হাসপাতালে আসেন, যে কারণে মৃত্যুর সংখ্যাটা আসলে বাড়ছে। আমাদের হাসপাতালের যিনি পরিচালক রয়েছেন আজকে, তিনি আমাদেরকে যেটা জানিয়েছেন যে 8 জন রাজশাহীর যে 8 জন মারা গিয়েছেন, তাদের মধ্যে 5 জন গতকালকেই ভর্তি হয়েছিলেন, অর্থাৎ তারা ভর্তির পরপরই আসলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন। তাদের অক্সিজেন লেভেলটা অনেক নিচে ছিল বলে আসলে তাদেরকে কোনোভাবে অক্সিজেন বা আইসিইউ সাপোর্ট দিয়েও তাদেরকে বাঁচানো যায়নি। তো এটা আসলে একেবারে উদ্বেগের বিষয় বলছেন ফয়সাল, স্বাস্থ্য অর্থাৎ বিভাগের। সচেতনতার জায়গাটার কথা যদি বলা হয়, সেক্ষেত্রে বোঝাই যাচ্ছে যে মানুষের মধ্যে সচেতনতা অনেক কম। এই সচেতনতা বাড়াতে প্রশাসনের উদ্যোগ আপনি কেমন দেখেছেন? আর মৃত্যু হার এবং সংক্রমণের হার তো বাড়ছে, সেই সাথে যদি আক্রান্তদের সুস্থতার হারটা আমাদেরকে জানাতেন। দেখুন, গত 24 ঘন্টাতে আসলে 35 জন সুস্থ হয়েছেন, কিন্তু এই সুস্থতার বিপরীতে আবার 62 জন নতুন করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন। সুস্থতার হার কিন্তু তুলনামূলক অনেক কম রাজশাহীতে। আমরা যেটা দেখেছি যে 20 থেকে 25% সুস্থ হচ্ছে শনাক্তের বিপরীত। আর আপনাকে যদি জনসচেতনতার কথা বলি, রাজশাহীতে 14 দিনের লকডাউন চলছে। এর আগে 14 দিন আগে কঠোর বিধিনিষেধ দেওয়া হয়েছিল রাজশাহীতে, কিন্তু আসলে এগুলো একেবারে শেষ মুহূর্তে এসে বলাই যেতে পারে যে এগুলো সব পদক্ষেপই আসলে অকার্যকর হয়ে গেছে। এগুলো কোনো কাজে আসেনি, কোনো সুফল আমরা দেখতে পাইনি। আজকে যে লকডাউন 14 দিনের লকডাউন চলছে, এটার আজকে 13তম দিন, আগামীকালকে এই লকডাউন শেষ হচ্ছে, কিন্তু আমরা সংক্রমণ এবং মৃত্যুর যে হার দেখে বোঝা যাচ্ছে যে এটার আসলে কোনো সুফল পায়নি রাজশাহীবাসী। আজকে আপনাকে আরও একটু বিষয় বলে রাখি যে আগামীকাল যেহেতু লকডাউন শেষ হয়ে যাচ্ছে, এই লকডাউনটি ছিল কেবলমাত্র সিটি কর্পোরেশন এলাকায়। তো আজকে দুপুরে রাজশাহী জেলা প্রশাসনের আরেকটি বৈঠক রয়েছে। সেই বৈঠকে আসলে সিদ্ধান্ত নেওয়া হবে যে এই লকডাউন বর্ধিত করা হবে কিনা বা এর পরিধি বাড়ানো হবে কিনা। কিন্তু আমরা আসলে লকডাউন বাড়ুক বা না বাড়ুক, এটা আসলে বলা যেতেই পারে যে রাজশাহীতে যে লকডাউন চলছে এটি একেবারে অকার্যকর অবস্থায়, শিথিল অবস্থায় চলছে, এবং এই লকডাউন দিয়ে আসলে কার্যত কোনো খুব বেশি কার্যকর হচ্ছে না এই লকডাউন। ফয়সাল, আপনি আমাদের সাথেই থাকুন। এবারে জানবো চুয়াডাঙ্গার পরিস্থিতি। সেখান থেকে আছেন সহকর্মী মানিক আকবর। মানিক, চুয়াডাঙ্গায় পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার 92%। এত ভয়াবহ পরিস্থিতি হওয়ার কি কারণ? আর এই পরিস্থিতি সামাল দিতে সেখানকার প্রশাসন বা স্বাস্থ্য বিভাগ কি ধরনের বাড়তি উদ্যোগ নিচ্ছে? চুয়াডাঙ্গা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার বেশি, এটা আসলে আতঙ্কগ্রস্ত করেছে স্বাস্থ্য বিভাগ এবং প্রশাসন আর সচেতন মানুষকে। কিন্তু সাধারণ মানুষের ভিতরে এই ভীতিটা নেই। সাধারণ মানুষ কোনো ক্রমেই স্বাস্থ্যবিধি মানছেন না এবং লকডাউনও মানছেন না। চুয়াডাঙ্গা জেলার চুয়াডাঙ্গা পৌর এলাকা এখন লকডাউনের আওতায়। এখানকার একটি ইউনিয়ন লকডাউনের আওতায়। দামোহদা এবং জীবননগর পুরো উপজেলায় চলছে লকডাউন। কিন্তু আমরা যেটা লক্ষ্য করছি সেটা হচ্ছে মানুষ কিন্তু প্রকাশ্যে ঘুরছে। এখন আমি যেখানে আছি এটা লকডাউনের আওতার একটি এলাকা। এই এলাকায় প্রকাশ্যে বাইরে আসা এখন নিষেধ। কোনো ইজি বাইক, তারপরে আলম সাধু, ভ্যান, রিক্সা কোনো কিছুই চলবে না এই সময়, এটা বলা হয়েছে গণবিজ্ঞপ্তিতে। কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি যে সব যানবাহন চলছে। জেলা প্রশাসন থেকে বলা হচ্ছে মানুষ সচেতন না হলে আসলে এই পরিস্থিতিটাকে একেবারে নিয়ন্ত্রণে নিয়ে আসা একটু কঠিন ব্যাপার। কারণ প্রশাসনের একার পক্ষে পুরো জেলা নিয়ন্ত্রণ করা সম্ভব না। এখানে লোকজনকে মাঠে নামতে হবে এবং মানুষকে সচেতন করতে হবে। আমরা দেখেছি যে দামোহদা উপজেলা এলাকায় লকডাউন চলাকালে কিছু স্বেচ্ছাসেবককে আমরা কাজ করতে দেখেছি। তাতে আমাদের মনে হয়েছে যে প্রশাসনের পাশাপাশি স্বেচ্ছাসেবক যদি মাঠে নামে তাহলে কিছুটা কাজ হতে পারে এবং মানুষকেও সচেতন হতে হবে। আর স্বাস্থ্য বিভাগের প্রস্তুতির কথা আমি যদি বলি, চুয়াডাঙ্গা স্বাস্থ্য বিভাগে যে বেড আছে সেটা হচ্ছে 150 বেডের কোভিড 150 বেডের ব্যবস্থা এখানে আছে। তার মধ্যে হলুদ জোন এবং লাল জোন, এই দুটি জোনে 100-এর বেশি রোগী এখন পর্যন্ত রয়েছে, যে কারণে স্বাস্থ্য বিভাগে একটু দুশ্চিন্তায়। কারণ আর কিছু রোগী বেড়ে গেলে তো হচ্ছে তখন বেড দেওয়া যাবে না রোগীদের
রুগীদের তখন মেঝেতে রেখে চিকিৎসা দিতে হবে, এরকম একটা কঠিন অবস্থায় চলে যেতে হতে পারে। তো এই অবস্থার ভেতরেও একটাই উপায়, স্বাস্থ্য বিভাগ এবং জেলা প্রশাসন থেকে বলা হচ্ছে মানুষকে সচেতন হতে হবে এবং স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে, তাদেরকে সতর্ক থাকতে হবে। আর মারা যাচ্ছে, আজকে যেমন 5 জন মারা গেছে, এই মারা যাওয়ার যে ব্যাপারটা এটা ঘটছে যে মানুষ আসলে একেবারে শেষ মুহূর্তে হাসপাতালে আসছে। কেউ সংক্রমিত হলে, কারো উপসর্গ দেখা দিলে চিকিৎসকরা বলছেন দ্রুত চিকিৎসার আওতায় আসতে এবং সেটা ফলো আপ রাখতে বলছেন। এই ছিল আমার সহকর্মী মানিক আকবর এবং ফয়সাল মাহমুদের কাছ থেকে জানছিলাম চুয়াডাঙ্গা এবং রাজশাহীর করোনা পরিস্থিতি নিয়ে। এদিকে ঢিলেঢালা লকডাউন চলছে শিল্পনগরী নারায়ণগঞ্জ। অফিস কলকারখানা খোলা থাকায় রাস্তায় রয়েছে মানুষের ভিড়, গাড়ির চাপ। সব জায়গায় উপেক্ষিত হচ্ছে স্বাস্থ্যবিধিও। করোনা থেকে সুরক্ষায় ঢাকায় চলাচল সীমিত করা হলেও নানা প্রয়োজনে নারায়ণগঞ্জ থেকে ঢাকায় যাচ্ছেন মানুষ। গণপরিবহন বন্ধ থাকায় কয়েক গুণ বাড়তি ভাড়া খরচ হচ্ছে বলে অভিযোগ করেছেন তারা। নারায়ণগঞ্জের সাইনবোর্ড বাস স্টপে বাসে উঠতে হুড়োহুড়ির এ চিত্র দেখে বোঝার উপায় নেই দ্বিতীয় দিনের লকডাউন চলছে। ঢাকার কর্মস্থলে যেতে মানুষের উপচে পড়া ভিড় এখানে। ট্রলারে সেটা সবচেয়ে বেশি আমরা সামাজিক দূরত্ব বজায় রাখতে পারতেছি না, একেবারেই না। যে জায়গার মধ্যে সিএনজিতে 2 জন নেওয়ার কথা, সিএনজিতে এখন দেখা যাচ্ছে যে 3 জন কি 4 জন সামনের পর্যন্ত সিএনজিতে লোক নিয়ে সিএনজিতে চলাচল করতেছে। কলকারখানা খোলা থাকায় রাস্তায় বের হয়েছে কর্মজীবী মানুষ। গণপরিবহন কম থাকায় বিকল্প বাহনে বাড়তি ভাড়া গুনতে হচ্ছে তাদের। আমাদের প্রায় দ্বিগুণ ভাড়া কাউন্ট করতে হচ্ছে। তারপর আমাদের সময় মতো টাইম অফিসে পৌঁছাতে হচ্ছে, কিন্তু মানে যাতায়াত ব্যবস্থা নাই। প্রচুর টাকা গাড়ি ভাড়া বাড়তি নিতেছে, তারপর আমাদের যানবাহনের ক্ষতি হইতেছে, আমাদের ব্যবসা প্রতিষ্ঠানে বা কর্মস্থলে যাওয়ার জন্য অনেক প্রবলেম হইতেছে। লঞ্চঘাটেও ছিল মানুষের উপচে পড়া ভিড়। স্বাস্থ্যবিধি না মেনে ছোট ট্রলারে গাদাগাদি করে শহরে ঢুকছে মানুষ। স্বাস্থ্যবিধি মূলত মানুষের একটা বেসিক নলেজ থাকা চাই। বর্তমান প্রেক্ষাপটে সারা ওয়ার্ল্ডেই স্বাস্থ্যবিধি না মানার কারণে আজকে আমাদের উপর এই অযাচিত গজব নাজির হয়েছে। লকডাউনের সার্বিক যেটা উপকারিতা সেটা একান্ত প্রয়োজন আছে, যে মহামারীর পরিস্থিতি তার থেকে উত্তোলনের জন্য যে বিকল্প আমাদের কিছু দেয়। বাইরে বের হওয়া অধিকাংশই মানছেন না স্বাস্থ্যবিধি। সঠিক নিয়মে মাস্ক পরছেন না অনেকেই, মানছেন না শারীরিক দূরত্ব। জনসাধারণও এই স্বাস্থ্যবিধি মানছে না। সেই প্রেক্ষাপটে আমার মনে হয় সরকারের দায় দায়িত্ব আছে। জনসাধারণের যদি স্বাস্থ্যবিধি না মানে সংক্রমণ ব্যাধি আইনের মাধ্যমে আইন প্রয়োগকারী সংস্থা আসলে আইনের প্রয়োগে যাওয়া উচিত। রাজধানী ঢাকাকে করোনা থেকে সুরক্ষিত রাখতে মানিকগঞ্জ, নারায়ণগঞ্জ সহ 7 জেলায় 7 দিনের লকডাউন ঘোষণা করা হয়। জাহিদুল বাশার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সহকর্মী বিপ্রজিৎ চন্দ্র এই মুহূর্তে নারায়ণগঞ্জ থেকে আমাদের সাথে রয়েছেন। বিপ্রজিৎ, ঢাকার জন্য সবচেয়ে ঝুঁকিপূর্ণ যে এলাকা এর আগেও ছিল, সামনে যদি সন্দেহ করা হচ্ছে সেটিও নারায়ণগঞ্জ এবং গাজীপুর, কিন্তু কেবল লকডাউন শুরু হলো, প্রথম 2-3 দিনের ভিতরেই যদি এই ধরনের অবস্থা হয়, একেবারে ঢিলেঢালা, প্রশাসন কি করছে তাহলে, কি বলছেন তারা? দেখুন, প্রশাসন যে একেবারেই কিছু করছে না তা না, তবে যেটুকু করছে সেটুকু যথেষ্ট কিনা এটাই হচ্ছে প্রশ্ন। অর্থাৎ সারা নারায়ণগঞ্জে, পুরো নারায়ণগঞ্জে কেউই লকডাউনের যে বিধি সেটা মানছেন না। শুধুমাত্র প্রশাসনের পক্ষে এই বিষয়টা কতটুকু সুরাহা করা সম্ভব সেটি কিন্তু প্রশ্ন। কারণ হচ্ছে আমরা দেখেছি যে নারায়ণগঞ্জের বাস স্টপ বলুন কিংবা লঞ্চ টার্মিনাল বলুন, প্রত্যেকটা স্পটে কিন্তু মানুষ আসছে, অর্থাৎ কর্মজীবী মানুষ যারা, তারা কিন্তু বের হয়েছেন এবং ঘরের বাইরে তারা বের হয়ে তারা কিন্তু স্বাস্থ্যবিধি না মেনেই তাদের কর্মস্থলে যাতায়াত করছেন, যার ফলে যে বিষয়টি দাঁড়াচ্ছে সেটি হচ্ছে করোনা সংক্রমণের ঝুঁকি আবারও ভয়াবহভাবে বেড়ে যাওয়ার একটা আশঙ্কা তৈরি হয়েছে। এবং সেই আশঙ্কার জায়গা থেকেই কিন্তু আমরা প্রশাসনের সঙ্গে কথা বলেছিলাম, তারা বলছেন তারা চেষ্টা করছেন, কিন্তু তারা সব থেকে জোর দিচ্ছেন জনসচেতনতা তৈরির প্রসঙ্গে। অর্থাৎ জনগণ যদি তাদের দিক থেকে পরিপূর্ণভাবে সচেতন হয়, পূর্ণাঙ্গ স্বাস্থ্যবিধি মেনে চলে এবং একান্ত প্রয়োজন ছাড়া তারা যদি রাস্তায় না বের হয়, তাহলেই আসলে এই লকডাউন পুরোপুরি কার্যকর করা যাবে। শুধুমাত্র প্রশাসনিক হস্তক্ষেপ দিয়ে নয়, বরং জনগণের সচেতনতা এবং প্রশাসনিক হস্তক্ষেপ, এই দুটোর যদি মেলবন্ধন হয় তবেই শুধুমাত্র লকডাউন কার্যকর হতে পারে বলে মনে করছেন তারা। আমরা এখানে 2-1টি মোবাইল কোর্ট একেবারেই দেখিনি তা না, মোবাইল কোর্ট দেখেছি, কিন্তু সেটি আসলে প্রয়োজনের তুলনায় অপ্রতুল।
কারণ হচ্ছে প্রতিটি পয়েন্টে প্রতিটি মানুষ এখানে প্রচুর রিক্সা চলাচল করছে, প্রচুর সিএনজি চলাচল করছে এবং সাইনবোর্ড এলাকা থেকে প্রচুর বাস কিন্তু ঢাকামুখী যাচ্ছে। অর্থাৎ নারায়ণগঞ্জ থেকে কর্মস্থল যাদের ঢাকাতে, এরকম অনেক মানুষ কিন্তু প্রতিদিন ঢাকাতে যাচ্ছেন এবং তারা কথা বলছেন। তারা আমাদের সাথেও যেটি জানিয়েছেন যে যেহেতু তাদের কর্মস্থল ঢাকাতে, সো সেক্ষেত্রে তাদের আসলে কিছুই করার নেই, তাদেরকে যেতে হবে। কর্মস্থলে যাওয়ার বাধ্যবাধকতা এবং প্রয়োজন, এই দুটি মিলেই কিন্তু তারা এই কাজটি করছেন এবং সব কিছু মিলিয়ে স্বাস্থ্যবিধি একেবারেই অবহেলিত হচ্ছে। অর্থাৎ যারা মাস্ক পরছেন তারা সঠিক নিয়মে মাস্ক পরছেন না এবং এর পাশাপাশি যারা আছেন তারাও কিন্তু সঠিকভাবে এইটি প্রতিপালন করছেন না, অর্থাৎ সামাজিক দূরত্ব সেটি কিন্তু তারা মেনে চলছেন না। এই সব কিছু মিলিয়ে সংখ্যা কিন্তু জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা যেটি জানিয়েছেন যে এই পরিস্থিতি চলতে থাকলে করোনা সংক্রমণ আবারও ভয়াবহভাবে বেড়ে যেতে পারে এবং সংক্রমণ প্রতিরোধের একমাত্র উপায় হচ্ছে যতগুলি স্বাস্থ্যবিধি আছে তা পরিপূর্ণভাবে মেনে চলা। লকডাউনের নির্দেশনা নারায়ণগঞ্জেও অনেকে মানছেন না, সেই খবর সরাসরি জানাচ্ছিলেন আমাদের সহকর্মী। করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় সারা দেশ থেকে ঢাকাকে বিচ্ছিন্ন করার লক্ষ্যে বন্ধ হয়েছে রেল যোগাযোগ। মঙ্গলবার রাত 12টার আগেই কমলাপুর স্টেশনে নেমে আসে নীরবতা। যারা অগ্রিম টিকিট কেটে রেখেছিলেন তাদের টাকা ফেরত দেওয়া হবে বলে জানিয়েছেন স্টেশন মাস্টার মাসুদ সারওয়ার। হঠাৎ ট্রেন বন্ধে স্টেশনে গিয়ে ভোগান্তিতে পড়েন অনেকেই। 12টা বাজতে তখনও বেশ কিছু সময় বাকি। সরকারি নির্দেশনা অনুযায়ী ঢাকার সাথে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ ঘোষণার পরপরই এমন নীরবতা নেমে আসে দেশের সবচেয়ে ব্যস্ত কমলাপুর স্টেশনে। নেই যাত্রী অথবা অন্যদের কোলাহল। অনেকেই আবার সরকারি ঘোষণা না জেনেই উপস্থিত হন স্টেশনে। ট্রেন বন্ধ জেনে ফিরে গেছেন মন খারাপ করে। প্রথম বাসে যাইতেছিলাম, বুঝছেন, বাসে এনে গেছি, যাওয়ার পরে কই যে বাস বন্ধ। পরে এনে আইসি যে ট্রেন চলবো, ট্রেনে আইসি হঠাৎ করে শুনছি ট্রেন বন্ধ। আমি আসছি 11টা সাড়ে 11টার দিকে, এখানে আইসা বললো যে ট্রেন চলবে না 12টার পর থেকে। তখন কীভাবে যাই, দেখি লাইটে বা অন্য কোনো গাড়িদের কোনো বিকল্প রাস্তা আছে না, ডিউটির পরে আইলাম, আয়া দেখি গাড়ি টাড়ি চলে না। নীরবতা নামার আগে কমলাপুর থেকে সবশেষ পঞ্চগড় এক্সপ্রেস ছেড়ে যায় মঙ্গলবার রাত 11:45। 26 জুন পর্যন্ত অগ্রিম টিকিট বিক্রি করেছিল রেলওয়ে। অনলাইনে দেয়া টিকিটের কপি নিয়ে গেলে টাকা ফেরত পাবেন যাত্রীরা। সম্মানিত যাত্রীদের সেই টিকিটগুলো আমরা কালকে থেকে, অর্থাৎ 23 তারিখের টিকিট 23 তারিখে, 24 তারিখের টিকিট 24 তারিখে, 25 তারিখে, আমাদের 26 তারিখ পর্যন্ত টিকিট বিক্রি ছিল। আমরা 26 তারিখের মধ্যেই সব টিকিটগুলো ফেরত দিয়ে দেবো, মানে টাকা ফেরত দিয়ে দেবেন সম্মানিত যাত্রীগণ। সাধারণ আমাদের কাউন্টারে এসে টাকা ফেরত নিতে পারবেন। দেশে দ্রুত বাড়ছে সংক্রমণের হার। ঢাকার আশেপাশেও ব্যাপক হারে ছড়াচ্ছে সংক্রমণ। তাই ঢাকাকে ঝুঁকিমুক্ত রাখতে 30 জুন পর্যন্ত রেল চলাচল বন্ধের সিদ্ধান্ত সরকারের। মাজহারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। যে কোনো সময় মোবাইল ফোনে একটি কলেই করোনা রোগীর বাড়িতে অক্সিজেন নিয়ে হাজির হচ্ছেন পুলিশ সদস্যরা। করোনায় শ্বাসকষ্টে ভোগা রোগীদের জন্য বিনামূল্যে এই সেবা চালু করেছে রাজশাহী মহানগর পুলিশ। মাত্র এক সপ্তাহে এই কার্যক্রম ব্যাপক সাড়া ফেলেছে। বোয়ালিয়া এলাকার ষাটোর্ধ্ব ওবায়দুল্লাহ এক সপ্তাহ ধরে করোনা আক্রান্ত হলেও শারীরিক অবস্থার কারণে নেওয়া যায়নি হাসপাতালে। শ্বাসকষ্টের কারণে অক্সিজেন প্রয়োজন হওয়ায় স্বজনরা কল করেন পুলিশের অক্সিজেন ব্যাংকে। 10 মিনিটের মধ্যেই সিলিন্ডার নিয়ে হাজির পুলিশ সদস্যরা। 20,000-22,000 টাকা পড়ছে। আপনি একটা সিলিন্ডার একটা দিয়ে তো হবে না, যার রেগুলার লাগবে তাকে 3টা সিলিন্ডার কিনতে হবে দিনে, যদি 8 ঘন্টা চালাতে হয় আস্তে আস্তে, তো এত টাকা তো ইনভেস্ট করা সম্ভব না। সেখানে বিনামূল্যে এটা পাচ্ছি, এটা মানে খুবই আমরা কৃতজ্ঞ। বাইরে থেকে আনতে গেলেও তো মনে করেন রোগীর অবস্থা খারাপ হয়ে যাচ্ছে, আর এখানে সঙ্গে সঙ্গে পাচ্ছি, এটা আমাদের অনেক সুবিধা হচ্ছে। মহানগর পুলিশের অক্সিজেন সেবা ব্যাপক সাড়া ফেলেছে। এক সপ্তাহে 70 রোগীর কাছে অক্সিজেন পৌঁছে দেওয়া হয়েছে। সংকটাপন্ন রোগীর পাশে দাঁড়াতে পেরে খুশি এই দলের সদস্যরা। আজকে কিছুক্ষণ আগে একজন ভদ্রমহিলা আমাকে ফোন করে বলছেন যে আমরা 3বার নিয়েছি, দয়া করে আরেকটু যদি দিতেন আমরা আপনাদের জন্য দোয়া করব, নফল নামাজ পড়ব। এইসব কথাগুলি শুনে আমরা মেন্টালি খুবই বেশি উজ্জীবিত। 20 জন সদস্য ও 50টি সিলিন্ডার নিয়ে শুরু হওয়া অক্সিজেন ব্যাংকে এখন সিলিন্ডার সংখ্যা 100। প্রয়োজনে তা আরও বাড়ানোর কথা জানিয়েছেন কর্মকর্তারা। আমরা 24 আওয়ার সার্ভিস দিচ্ছি। মনে করেন আমার একটা মোবাইল পার্টি আছে থানার, তারা টেলিফোন করলো, ইনস্ট্যান্ট তারা আমার বাসার মধ্যে যেই আমরা এই অক্সিজেনটা আমরা তাদেরকে সরবরাহ করতে পারতেছি। পুলিশের মহতী উদ্যোগ প্রশংসিত হচ্ছে নগরবাসীর কাছে। এভাবে বিত্তবানদেরও এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন সিভিল সার্জন। যে রোগীটা সিরিয়াসলি ইল, তাকে একটা অক্সিজেন সিলিন্ডার দিয়ে বাঁচিয়ে রাখা কোনোভাবেই সম্ভব না, এটা আমরা বুঝতেছি। কিন্তু তারপরেও এই যে একটু সহানুভূতির হাত, একটা মানুষের পাশে দাঁড়ানো,
এটা কিন্তু অবশ্যই এনকারেজেবল। শুধু অক্সিজেন সেবাই নয়, করোনা মহামারীতে জনবান্ধব আরও কর্মসূচি চালুর কথা জানিয়েছে পুলিশ কর্মকর্তারা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। আপনারা দেখছেন বিরতিহীন সংবাদ দুপুর। সংবাদে আরো যা জানাব। রাজধানীতে সক্রিয় অটোরিকশা চোর চক্র, ডাম্পিং করা গাড়ির নম্বর দিয়ে বিক্রি করা হয় সস্তায়, 5 জন গ্রেপ্তার। ডাকাতির প্রস্তুতির সময় মতিঝিলে 2 কিশোর গ্যাংয়ের 5 সদস্য গ্রেপ্তার, ছিনতাই সহ 5 মামলার আসামি। আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকীতে ধানমন্ডি 32 নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকাল 7:30টার দিকে শ্রদ্ধা নিবেদন করেন তিনি। পরে তিনি বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে ঘণ্টা খানেক অবস্থান করেন। সকাল 8:30টার দিকে ধানমন্ডি এলাকা থেকে গণভবনে ফিরে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিকালে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে আলোচনা সভার আয়োজন করা হয়েছে। এতে সভাপতিত্ব করবেন প্রধানমন্ত্রী। ভিডিও কনফারেন্সের মাধ্যমে সভায় যুক্ত হবেন তিনি। আওয়ামী লীগ সবসময় জনসম্পৃক্ত রাজনৈতিক দল, তাই কোনো শক্তি এই দলকে জনগণ থেকে বিচ্ছিন্ন করতে পারবে না। সকালে আওয়ামী লীগের 72তম প্রতিষ্ঠা বার্ষিকীতে ধানমন্ডি 32 নম্বরে জাতির পিতার প্রতি শ্রদ্ধা নিবেদন করে এই মন্তব্য করেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। করোনায় সংক্ষিপ্ত করা হলেও আওয়ামী লীগের 72তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বুধবার সকালে ধানমন্ডি 32 নম্বর লোকে লোকারণ্য হয়ে যায়। দলের পক্ষ থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানান সাধারণ সম্পাদকের নেতৃত্বে কেন্দ্রীয় নেতারা। স্বাধীন সার্বভৌম বাংলাদেশ প্রতিষ্ঠার প্রতিটি পর্যায়ে আওয়ামী লীগের নিবিড় সম্পৃক্ততার কথা তুলে ধরেন ওবায়দুল কাদের। আওয়ামী লীগ জনগণের সাথে ছিল, জনগণের সাথে আছে এবং ভবিষ্যতেও জনগণের সঙ্গে আওয়ামী লীগ থাকবে। কোনো ষড়যন্ত্র, কোনো শত্রুই আওয়ামী লীগকে বাংলাদেশের মাটি ও মানুষ থেকে বিচ্ছিন্ন করতে পারবে না। নতুন করে ব্যক্ত করেন স্বাধীনতার আদর্শ বিরোধীদের প্রতিহত করার অঙ্গীকার। মুক্তিযুদ্ধের চেতনায় সাম্প্রদায়িক বট বৃক্ষকে মূলোৎপাটন করে শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণ আমাদের আজকের অঙ্গীকার। শেখ হাসিনার নেতৃত্বে উন্নত সমৃদ্ধ দেশ গড়ার যাত্রাকে আরও গতিশীল করতে নেতাকর্মীদের আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। শাহাদাত স্বপন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। 72 বছরে আওয়ামী লীগের অর্জন অনেক। আওয়ামী লীগের হাত ধরেই 71-এ জন্ম নেয় স্বাধীন বাংলাদেশ। এই দলের নেতৃত্বেই উন্নয়নশীল দেশের কাতারে নাম লিখিয়েছে বাংলাদেশ। উন্নয়নের সব সূচকে দেশ এখন দক্ষিণ এশিয়ায় মডেল। মানুষের অধিকার প্রতিষ্ঠায় 1949 সালে 23 জুন গঠিত হয় আওয়ামী লীগ। সময়ের সাথে সাথে এই দল হয়ে ওঠে পূর্ব পাকিস্তানের আশা আকাঙ্ক্ষার প্রতীক। বলিষ্ঠ নেতৃত্বের জোরে মানুষের মনে স্থায়ী জায়গা করে নেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। 52-র ভাষা আন্দোলন, 54-র যুক্তফ্রন্ট নির্বাচন, 62-র শিক্ষা আন্দোলন, 69-এর গণ অভ্যুত্থান, 70-এর নির্বাচন ও সবশেষ 71-এর মুক্তিযুদ্ধ, প্রতিটি আন্দোলন সংগ্রামের কাণ্ডারি আওয়ামী লীগ। দুইটি স্বপ্ন ছিল বঙ্গবন্ধুর, একটা স্বাধীনতা আর একটা ক্ষুধামুক্ত দারিদ্র্যমুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠিত করা। একটি তিনি করে গেছেন, আরেকটি করতে যখন শুরু করেছিলেন তখনই 15ই আগস্ট বঙ্গমাতা সহ বঙ্গবন্ধুকে হত্যা করা হয়েছে। 81-তে আমরা জ্যেষ্ঠ কন্যার হাতে আওয়ামী লীগের পতাকা তুলে দিয়েছি। আমরা আশা করি যে এই প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বেই বঙ্গবন্ধুর অসমাপ্ত কাজ সমাপ্ত হবে। 75-এ বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার পর সংকটে পড়ে দল। ঘুরে দাঁড়াতে দলের ঝান্ডা তুলে ধরেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। 90-এ স্বৈরাচারের পতন ঘটিয়ে 21 বছর পর 96 সালে ক্ষমতায় আসে দল। এরপর 2009 সাল থেকে টানা 3 বার প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করছেন শেখ হাসিনা। সকলের প্রতি আইন অনুযায়ী যথাবিধ আচরণ করিব। এই সময়ে রেকর্ড ছাড়িয়েছে বৈদেশিক মুদ্রার রিজার্ভ। নিজস্ব অর্থায়নে 30,193 কোটি টাকায় নির্মাণ হচ্ছে পদ্মা সেতু। দৃশ্যমান হওয়ার অপেক্ষায় কর্ণফুলী টানেল ও মেট্রো রেল। আজকে আমরা উন্নয়নশীল দেশে রূপান্তরিত হয়েছি। করোনা আক্রান্ত না হলে সারা দুনিয়া আজকে আমরা মধ্যম আয়ের দেশ পেরিয়ে যেতে পারতাম। ইনশাল্লাহ আমরা আগামীতে সেটা সম্ভব।
এ নেতাদের মতে ৭২ বছরে দেশের সব মানুষের আস্থা অর্জন করেছে আওয়ামী লীগ। এ দলই বিশ্বের কাছে তুলে ধরেছে এক অনন্য বাংলাদেশকে। ইজাজুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ৪৭-এর দেশভাগের পরই তৎকালীন মুসলিম লীগের প্রগতিশীল অংশটি বুঝতে পারে এই দল দিয়ে পূর্ব বাংলার মানুষের অধিকার প্রতিষ্ঠা সম্ভব নয়। শাসকের রক্তচক্ষু উপেক্ষা করে তখন নতুন দল গঠনের উদ্যোগ নেন তারা। তবে মিলছিল না সম্মেলন আয়োজনের জায়গা। এমন একটি সময়ে ঠিক হয় সম্মেলন হবে পুরান ঢাকার রোজ গার্ডেনে। এরপর থেকেই আওয়ামী লীগের রাজনৈতিক ইতিহাসের অবিচ্ছেদ্য অংশ এই ভবন। ১৯৪৯ সালের ২৩শে জুন এখান থেকেই যাত্রা শুরু পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগের। এর আগে পূর্ব বাংলার মানুষের অধিকার আদায়ে চলে নতুন এই দল গঠনের প্রক্রিয়া। নেতারা সম্মেলনে তোড়জোড় শুরু করলেও মিলছিল না সম্মেলনের জায়গা। এ সময় ঠিক হয় পুরান ঢাকার KM দাস লেনের রোজ গার্ডেনেই হবে সম্মেলন। প্রথম সম্মেলনে সংগঠনের সভাপতি হন মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী। সাধারণ সম্পাদকের দায়িত্ব দেয়া হয় শামসুল হককে। কারাবন্দী তরুণ নেতা শেখ মুজিবুর রহমান হন যুগ্ম সম্পাদক। আওয়ামী লীগ যখন তার একটা কমিটি করার জন্য বিভিন্ন জায়গায় চেষ্টা করছিলেন তখন পারেননি। রোজ গার্ডেনে কিন্তু মালিকানা অনেক আগে বদল হয়ে গেছিল, কিন্তু ইয়ার মোহাম্মদ খান বন্যরা মিলে এখানে তারা করার একটা অনুমতি তারা জোগাড় করেছিলেন। নিউ ক্লাসিক্যাল স্থাপত্য শৈলীতে নির্মিত দৃষ্টিনন্দন বাড়িটিকে সমসাময়িক অন্য ভবনের তুলনায় অনন্য বলছেন বিশেষজ্ঞরা। বছর ৩ আগে ভবনটি কিনে এতে জাদুঘর স্থাপনের পরিকল্পনা জানান আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নিউ ক্লাসিক্যাল যে আর্কিটেকচার স্টাইল তার থেকেও আরেকটু এগিয়ে, যে ওখানে অনেক ধরনের কারুকাজ আমরা দেখতে পাচ্ছি, যেটা এক্স্যাক্টলি কোনো পার্টিকুলার পিরিয়ডের সাথে রিলেট করা বোধহয় একটু ডিফিকাল্ট হবে। ওই একটা পিরিয়ড, ভিক্টোরিয়ান পিরিয়ডের শেষে যে আর্কিটেকচার হয়েছে ওখানে নানান রকমের স্টাইলের কখনো কখনো অ্যাসেম্বলেজ হয়েছে। রোজ গার্ডেন থেকে যাত্রা শুরু হলেও প্রথম দিকে কোনো স্থায়ী কার্যালয় ছিল না আওয়ামী লীগের। 1953 সালে 9 কানকুন বাড়ি লেন, 1956 সালে 56 সিমসন রোড, 1964 সালে 91 নবাবপুর রোড, রূপমহল সিনেমা হল গলিসহ নানা পর্যায়ে অন্তত 8 বার কার্যালয় বদলাতে হয়েছে দলটির। 1981 সালে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা দেশে ফেরার পর 23 বঙ্গবন্ধু এভিনিউই হয় আওয়ামী লীগ কার্যালয়ের স্থায়ী ঠিকানা। অনিমেষ কর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। নানা চড়াই উতরাই পেরিয়ে আওয়ামী লীগের যাত্রা শুরু হয়েছিল 1949 সালের 23 জুন। সময়ের ঐতিহাসিক প্রয়োজনেই সে সময় দলটির প্রতিষ্ঠা অনিবার্য ছিল বলে মনে করেন ইতিহাসবিদ ও গবেষকরা। তবে অসাম্প্রদায়িক চেতনা সহ নানা প্রশ্নে আছে কিছু সমালোচনাও। বিশ্লেষকরা বলছেন, দীর্ঘদিন ক্ষমতায় থাকায় দল ও সরকার এখন অভিন্ন সত্তায় পরিণত হয়েছে। দেশভাগের পর ব্রিটিশ উপনিবেশ থেকে মুক্ত হয়ে পাকিস্তানি শোষণের মুখে পড়ে পূর্ববঙ্গবাসী। স্বপ্নভঙ্গ হয় এ অঞ্চলের রাজনৈতিক নেতৃত্বের। আসে নতুন দল গঠনের তাগিদ। আওয়ামী লীগের ইতিহাসটা যদি আমরা দেখি তাহলে দেখব যে এর হাত ধরেই ধাপে ধাপে বাংলাদেশে স্বায়ত্তশাসনের আন্দোলন, গণতন্ত্রের আন্দোলন বেগবান হয়েছে। আওয়ামী লীগের হাত ধরেই বাংলাদেশটা স্বাধীন হল। সুতরাং ওই সময়ে আওয়ামী লীগের মতন একটি দলের প্রয়োজন তো অবশ্যই ছিল। 1955 সালেই দলের নাম থেকে বাদ দেওয়া হয়েছিল মুসলিম শব্দটি। তবে অসাম্প্রদায়িক রাজনীতির সেই অবস্থান আওয়ামী লীগ ধরে রাখতে পেরেছে কিনা তা নিয়ে প্রশ্ন আছে ইতিহাসবিদদের। উপমহাদেশের ঐতিহাসিক দল হিসেবে আওয়ামী লীগের রাষ্ট্র ক্ষমতায় থাকতে পারাকে সক্ষমতা হিসেবে নিয়ে বিশ্লেষকরা বলছেন, ক্ষমতার বাইরে গেলে দেখা যাবে প্রকৃত সাংগঠনিক চিত্র। রাষ্ট্রীয় প্রতিষ্ঠান শক্তিশালী করা, নেতৃত্বের বিকাশ সহ নানা বিষয় সামনে এনে তারা বলছেন, দল আর সরকার এখন প্রায় অভিন্ন, যা একেবারেই নেতিবাচক। বঙ্গবন্ধু করেননি সেটা হচ্ছে দল এবং সরকার একাকার করেননি। আওয়ামী লীগ, বর্তমান আওয়ামী লীগ দল এবং সরকার একাকার। দলের সভাপতি, প্রধানমন্ত্রী, দলের সাধারণ সম্পাদক, মন্ত্রী। এটা গণতান্ত্রিক পৃথিবীর কোনো দেশে নাই, ভারতেও নাই। বঙ্গবন্ধু হত্যার 21 বছর পর 1996 সালে শেখ হাসিনার নেতৃত্বে প্রথম ক্ষমতায় আসে আওয়ামী লীগ। পরে 2008 সালে আবারও দায়িত্বে এসে এখনও রয়েছে সরকার পরিচালনায়।
দেশকে উন্নয়নশীল রাষ্ট্রে উন্নীত করে দিচ্ছে 2041 সালের মধ্যে উন্নত রাষ্ট্রে পরিণতির প্রতিশ্রুতি। বঙ্গবন্ধু তার অসমাপ্ত আত্মজীবনীতে লিখেছেন, কোথাও কোনো হল বা জায়গা না পেয়ে শেষ পর্যন্ত হুমায়ুন সাহেবের রোজ গার্ডেনের বাড়িতেই সম্মেলনের কাজ শুরু হয়। এই সে রোজ গার্ডেন যেখানে 1949 সালের 23শে জুন প্রতিষ্ঠিত হয় তৎকালীন পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ। প্রতিষ্ঠার 22 বছরের মাথায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বাধীন আওয়ামী লীগের নেতৃত্বে মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত হয় স্বাধীন সার্বভৌম বাংলাদেশ। শাহাদাত স্বপন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, রোজ গার্ডেন, ঢাকা। এক চিঠি দিয়ে নির্বাচন কমিশনের কাছ থেকে এনআইডি নেওয়া যাবে না বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা। তিনি বলেন, এনআইডি ইসির হাত থেকে চলে গেলে নির্বাচন পরিচালনায় অসুবিধা হবে, তাই আলোচনায় বসতে হবে সরকারকে। দুপুরে নির্বাচন কমিশন সচিবালয় সংলগ্ন ইটিআই ভবনে ইসির কর্মকর্তা কর্মচারীদের জন্য মেডিকেল সেন্টারের উদ্বোধনী অনুষ্ঠান শেষে তিনি কথা বলেন। সিইসি বলেন, এনআইডি নেয়ার বিষয়টি এখনও চূড়ান্ত নয়, এর জন্য অনেক আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণের দরকার হবে। সেই প্রক্রিয়া মেনেই পরবর্তী করণীয় ঠিক করবে কমিশন। সিইসি বলেন, এনআইডি ইসির অধীনে থাকুক, কমিশন তা চায়। এনআইডি নিয়ে নির্বাচন কমিশন গর্ববোধ করে বলেও জানান তিনি। এদিকে যথাস্থানেই জাতীয় পরিচয়পত্রের দায়িত্ব দেওয়া হয়েছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। দুপুরে ঢাকার পুরানো কেন্দ্রীয় কারাগারে কারাবন্দী পোষ্যদের বঙ্গবন্ধু বৃত্তি প্রদান অনুষ্ঠানে একথা জানান তিনি। বলেন, এনআইডির বিষয়ে নির্বাচন কমিশনের সঙ্গে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সমন্বয়হীনতার কোনো সুযোগ নেই। এ সময় তিনি আরও বলেন, টিকটক বন্ধের বিষয় নিয়ে সরকারের মধ্যে আলোচনা হচ্ছে, দ্রুত এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে। করোনার সংক্রমণ নিয়ে শুধু নিরাপত্তা বাহিনী নয়, সবাইকে দায়িত্ব নেওয়ার আহ্বান জানান তিনি। এনআইডিটা হলো মূল, সে যে বাঙালি, সে বাংলাদেশের মানুষ, কিন্তু সে ভোটার কিনা সেটা হলো 18 বছরের পরে সে ভোটার হয়। কাজে এটা সঙ্গত কারণেই এটা যথাস্থানেই সরকার কর্তৃক নির্দেশনা দিয়েছে যথাস্থানে আসা। ইলেকশন কমিশন সাধারণত তারা ভোটার লিস্ট তৈরি করে, সেই ভোটার লিস্ট তৈরি করার যত ধরনের সহযোগিতা এই এনআইডি থেকে পাওয়ার, সেগুলি তারা পাবেন। এটা সিস্টেমই তাই থাকবে। কাজেই সমন্বয়হীনতা কোনো প্রশ্ন আসে না। পরিমণির ঘটনায় গ্রেপ্তার ব্যবসায়ী নাসির মাহমুদ ও তুহিন সিদ্দিকী অমির বিরুদ্ধে মাদক মামলার চার্জশিট দ্রুত জমা দেওয়া হবে বলে জানিয়েছে ডিবি। দুপুরে ডিএমপির গোয়েন্দা বিভাগের অতিরিক্ত কমিশনার এ কে এম হাফিজ আক্তার কথা জানান। ডিএমপির মিডিয়া সেন্টারে ব্রিফিংয়ে হাফিজ আক্তার বলেন, নাসির ও অমির বিরুদ্ধে মাদক মামলায় আরও কিছু সাক্ষ্য প্রমাণ দরকার। মাদক উদ্ধারের ঘটনায় কার কতটুকু সম্পৃক্ততা রয়েছে তা খতিয়ে দেখছে পুলিশ। গেল 15 জুন চিত্রনায়িকা পরিমণিকে নির্যাতনের অভিযোগে গ্রেপ্তার ব্যবসায়ী নাসির মাহমুদ ও তুহিন সিদ্দিকী অমিকে মাদক আইনের মামলায় 7 দিন রিমান্ডে দেয় আদালত। 7 দিনের রিমান্ড শেষে আজ তাদের আদালতে নেওয়া হয়। এরই মধ্যে মানব পাচার ও পাসপোর্ট আইনে মামলায় অমির রিমান্ড শুনানি 30 জুন ধার্য করেছে আদালত। মামলা সেটা তো আমরা, এটা তো হাতে নাতেই আমাদের পাওয়া গেছে মদ এবং মাদক, সেটার সাথে কার কতটুকু জড়িত এই বিষয়গুলি, এবং এটা আরও কিছু সাক্ষ্য প্রমাণ রাখতে হবে যে আমাদের লাগবে, সেটা নিয়ে আমরা কাজ করছি। কাজ করলে খুব সহজে আমরা এটার পুলিশ রিপোর্ট দিয়ে দিব। প্রবাসীদের ফেসবুক আইডি হ্যাকের সঙ্গে জড়িত হ্যাকার মামুনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। মঙ্গলবার সুনামগঞ্জের দাওয়ার বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। দুপুরে রাজধানীর বিন্টো রোডে সংবাদ সম্মেলনে এসব জানান ডিবির অতিরিক্ত কমিশনার এ কে হাফিজ আক্তার। তিনি বলেন, গ্রেপ্তার মামুন তথ্য প্রযুক্তি বিষয়ে পারদর্শী। ফেসবুক আইডি হ্যাকের আগে প্রথমে তিনি ফিশিং লিংক তৈরি করে বিভিন্ন প্রবাসীর মেসেঞ্জারে পাঠাতেন। লিংকে ক্লিক করে কেউ ফেসবুক আইডি ও পাসওয়ার্ড প্রবেশ করালেই অ্যাকাউন্ট হ্যাক করতেন মামুন। পরে মোটা অঙ্কের অর্থের বিনিময়ে ফেসবুক আইডি ফিরিয়ে দিতেন। গত 2 বছরে মামুন এই অপরাধের সঙ্গে যুক্ত হয়ে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছেন বলেও জানান গোয়েন্দা পুলিশ। প্রবাসী যে ব্যক্তির আইডিটা হ্যাক করতো, তার যে ফ্রেন্ড সার্কেলটা ছিল ফেসবুকে, তাদের নিকট আবার সে ওই আইডিটি ব্যবহার করে একই ধরনের মেসেঞ্জারে মেসেজ পাঠাতো, এবং এই ব্যাপারটি অনেকটা চেইন রিঅ্যাকশনের মতো, কিন্তু সে সবার আইডি হ্যাক করতে থাকতো। রাজধানীতে 10 সদস্যের অটোরিকশা চোর চক্র সক্রিয় রয়েছে। এদের টার্গেট কাগজপত্র ছাড়া সিএনজি অটোরিকশা। ঢাকার বাইরে থেকে চুরি করে ডাম্পিং করা সিএনজির নম্বর প্লেট বানিয়ে বিক্রি করে মাত্র 3 থেকে 4 লাখ টাকায়। সম্প্রতি চক্রের 5 জনকে গ্রেপ্তারের পর এসব তথ্য দিয়েছে গোয়েন্দা পুলিশ।
ঢাকার বাইরে থেকে চুরি করা সিএনজি অটোরিকশা বিক্রি হচ্ছে ঢাকায়, এমন তথ্যের ভিত্তিতে অভিযানের নামে গোয়েন্দা পুলিশ উদ্ধার করা হয় 9টি অটোরিকশা, গ্রেপ্তার হয় 5 জন। ঢাকার বাইরে থেকে নম্বর প্লেটবিহীন অটোরিকশা চুরির পর রাজধানীর যাত্রাবাড়ি, আব্দুল্লাপুর, আমিনবাজারের বিভিন্ন গ্যারেজে বিক্রি করা হয়। গ্যারেজে চলে রং বদল, এরপর কাগজ ও নম্বর প্লেট তৈরির কাজ এ চক্রের মূল হোতা কাশেমের। চোরাই গাড়ি 3 থেকে 4 লাখ টাকায় বিক্রি করে দেন কাশেম। যারা সিএনজি নামাতে চাচ্ছে, যারা মূল ক্রেতা সিএনজির, তারা এই নতুন সিএনজির প্রতি কম আকর্ষিত বোধ করছে, কারণ তারা চোরাই মাধ্যমে যদি কাগজপত্র পায় তাহলে সেই ক্ষেত্রে তারা দেখা যায় 3 লাখ 4 লাখ টাকায় একটা সিএনজি নামাতে পারে। গোয়েন্দারা জানাচ্ছে 2001 থেকে 4 সালের সিএনজি অটোরিকশাগুলো ডাম্পিং করা হয়েছে। বিআরটি এর দালালদের মাধ্যমে সেই সব নম্বর সংগ্রহ করে এর বিপরীতে তৈরি করা হয় নতুন কাগজ। নতুন গাড়িতে এসব নম্বর প্লেট ব্যবহার হওয়ায় এড়িয়ে যায় ট্রাফিক পুলিশের চোখও। নাম্বারগুলো যদি ডাম্পিং হয়ে থাকে তাদের বক্তব্য অনুযায়ী, তাহলে সেই নাম্বারগুলো কিভাবে বাইরে আসে বা সেই নাম্বারগুলো তারা কিভাবে পায়, এই বিষয় নিয়ে আমরা বিস্তারিত তদন্ত করছি এবং সবাই এটা খেয়াল করলে এই ধরনের চোরাই সিএনজি এর হার কমে আসবে। উদ্ধার হওয়া সিএনজি অটোরিকশা ফিরে পেতে মালিকদের গোয়েন্দা কার্যালয়ে যোগাযোগ করতে বলা হয়েছে। মাসুদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ডাকাতির প্রস্তুতির সময় রাজধানীর মতিঝিল থেকে 2 কিশোর গ্যাংয়ের 5 সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে ছিনতাই ও মারামারির 5টি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এসব কথা জানান ডিএমপির মতিঝিল বিভাগের উপকমিশনার আব্দুল আহাদ। তিনি জানান, মতিঝিল এলাকায় দীর্ঘদিন ধরেই ব্যান্ডেজ ও চাঁদ জাদু গ্রুপ নামের 2টি কিশোর গ্যাং দল বেঁধে মহড়া দিয়ে আতঙ্ক সৃষ্টি করছিল। গ্রুপের 32 জন সদস্যের বিরুদ্ধে ইফটিজিং, মারামারি ও ছিনতাই সহ নানা অভিযোগ রয়েছে। কিশোর গ্যাংয়ের বাকি সদস্যদের গ্রেপ্তারে অভিযান চলবে বলেও জানান আব্দুল আহাদ। আমরা এই গ্যাং কালচারের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান অব্যাহত রেখেছি। এরই পরিপ্রেক্ষিতে গতকালকে আমরা মতিঝিল বিভাগের মুগদা থানা এলাকায় অভিযান চালিয়ে আমরা ছিনতাইয়ের প্রস্তুতিকালে আমরা 5 জনকে গ্রেপ্তার করেছি। রাজধানীর খিলগাঁওয়ে ড্রেনে পড়ে নিখোঁজ হওয়ার 24 ঘন্টা পর তরুণ আবুল হোসেনের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। সকাল 9টার দিকে দুর্ঘটনাস্থল থেকে প্রায় 1 কিলোমিটার দূরে মরদেহটি উদ্ধার করা হয়। এর আগে ময়লা আবর্জনার মধ্যে কিছু একটা ভাসতে দেখে স্থানীয়রা ফায়ার সার্ভিসকে খবর দেয়। পরে খিলগাঁও ফায়ার স্টেশনের কর্মীরা আবুলের মরদেহ উদ্ধার করে। মরদেহটি খিলগাঁও থানায় হস্তান্তর করা হয়েছে। মঙ্গলবার সকালে খিলগাঁও তিলপাপাড়া খালে বোতল কুড়াতে নামেন স্থানীয় বাসিন্দা আবুল হোসেন। কিছু বুঝে ওঠার আগেই তলিয়ে যান ময়লার স্তূপে। পরে ঘটনাস্থলে উদ্ধার কাজ শুরু করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। আপনারা আছেন বিরতিহীন সংবাদ দুপুরে। সংবাদে আরও যা যা থাকছে। দুর্ভিক্ষের দ্বারপ্রান্তে বিশ্বের 4 কোটির বেশি মানুষ। জাতিসংঘের সতর্কতা, করোনায় দ্রুত বেড়েছে এ সংখ্যা। ইউরো চ্যাম্পিয়নশিপে রাতে লড়বে 2 জায়ান্ট ফ্রান্স পর্তুগাল। হাঙ্গেরিকে হারালে নকআউটে যাবে জার্মানি। মৃত্যুর পর মুক্তিযোদ্ধাদের গার্ড অব অনার প্রদান থেকে নারী ইউএনওকে বাদ দেয়া সংসদীয় কমিটির সুপারিশ আমলে নেবে না মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়। মন্ত্রী আকমা মোজাম্মেল হক বলেন, এ ধরনের আলোচনায় বিব্রত হয়েছেন তিনি। দুপুরে সচিবালয় ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনকে একান্ত সাক্ষাৎকারে কথা বলেন মন্ত্রী। যিনি যান ইউএনও হিসাবে যান, তিনি নারী না পুরুষ সেটা তো এখানে লিঙ্গের কোনো ব্যাপারে তিনি যান না, তিনি দায়িত্ব পালন করেন। আমরা বলেছি যে সর্বোচ্চ কর্মকর্তা যিনি উপজেলার এবং ম্যাজিস্ট্রেট, তিনি গার্ড অফ অনারটা দিবেন। এটা মুক্তিযুদ্ধের জন্য সম্মানের। তো সে নারী না পুরুষ সেটা হিসাবে তো তিনি দেন না, তিনি দেন পদমর্যাদার ব্যাপারে। তাই এটা আমাদের সংবিধানের সাথে সাংঘর্ষিক, কাজে এটা তো গ্রহণ করার কোনো সুযোগ নেই। নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি ডাইং কারখানায় বয়লার বিস্ফোরণে 1 শ্রমিক নিহত হয়েছেন।
মঙ্গলবার রাত 10টায় ফতুল্লা মডেল থানার বিপরীতে আজাদ ডাইংয়ে এই দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, ডাইংয়ের ভেতর থেকে প্রচুর ধোঁয়া বের হতে দেখে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। ফায়ার সার্ভিস কর্মীরা গেলে কারখানার মালিকপক্ষ জানায় আগুন নিভে গেছে। এ সময় অন্য শ্রমিকরা অভিযোগ করেন, বিস্ফোরণে শ্রমিক নিহতের ঘটনা গোপনের চেষ্টা করছে মালিকপক্ষ। পরে পুলিশ কারখানার ভেতরে তল্লাশি চালিয়ে মরদেহ উদ্ধার করে। ঘটনার পর থেকে মালিকপক্ষের লোকজন পলাতক। নিহত শরীফ চট্টগ্রাম জেলার নন্দীগ্রামের বদরুজ মেহেরের ছেলে। এখন থেকে নিজের বেনিফিশিয়ারি ওনার্স বিও অ্যাকাউন্টে জমা থাকা নগদ টাকার উপরে বছর শেষে সুদ পাবেন বিনিয়োগকারীরা। গ্রাহকদের অব্যবহৃত অর্থের বিপরীতে সুদ দিতে ব্রোকারেজ হাউসগুলোকে সোমবার নির্দেশনা দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন BSEC। এতে বলা হয়েছে, গত বছর পাশ হওয়া সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ রুল 2020-এর নতুন নীতিমালা অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতদিন বিনিয়োগকারীরা জমা থাকা অর্থের বিপরীতে কোনো সুদ পেতেন না, বিপরীতে ব্যাংক থেকে সুদ পেত হাউসগুলো। নতুন নির্দেশনায় ব্রোকারেজ হাউস এখন সেই টাকার উপরে ব্যাংক থেকে যে সুদ পাবে তা থেকে খরচ বাদ দিয়ে একটি অংশ বিনিয়োগকারীকে দিয়ে দেবে। বিশ্বের 43টি দেশের 4 কোটি 10 লাখ লোক দুর্ভিক্ষের ঝুঁকিতে রয়েছে। মঙ্গলবার জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি এমন হুঁশিয়ারি দিয়েছে। WFP নির্বাহী পরিচালক ডেভিড বিয়াসলি বলেন, 4 দেশের 6 লাখের মতো মানুষ এরই মধ্যে দুর্ভিক্ষের মধ্যে বাস করছেন। করোনা, খাদ্যের দাম বেড়ে যাওয়া, জলবায়ু পরিবর্তন এবং অর্থনৈতিক মন্দার কারণে এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। WFPর হিসাবে 2019 সালে দুর্ভিক্ষের মুখে থাকা মানুষের সংখ্যা ছিল 2 কোটি 70 লাখ। কিন্তু করোনা শুরুর পর থেকে এই সংখ্যা দ্রুত বেড়েছে। চলতি বছর যা 4 কোটি ছাড়িয়েছে। গত মে মাসে বিশ্বে খাদ্যদ্রব্যের দাম এক দশকে সর্বোচ্চ স্তরে পৌঁছায়। WFP বলছে, 43টি দেশের ঝুঁকিপূর্ণদের কাছে খাবার পৌঁছাতে এখন $600 কোটি প্রয়োজন। এদিকে করোনার কারণে বিশ্বজুড়ে বড় ধরনের অর্থনৈতিক সংকট চললেও 2020 সালে নতুন করে কোটিপতি হয়েছেন 50 লাখেরও বেশি মানুষ। ক্রেডিট সুইসের এক গবেষণায় এই তথ্য উঠে এসেছে। এতে বলা হয়, বিশ্বে ভয়াবহ মাত্রায় বেড়েছে ধনী গরিব বৈষম্য। গবেষণায় দেখা যায়, 2020 সালে বিশ্বের 1% বেশি প্রাপ্তবয়স্ক মানুষ লাখপতির তালিকায় নাম লিখিয়েছেন। শেয়ার বাজার পুনরুদ্ধার এবং আবাসন মূল্য বেড়ে যাওয়ার কারণে তাদের সম্পদ বৃদ্ধি পেয়েছে। গবেষকরা জানান, করোনার কারণে গত বছরের প্রথম ভাগে ব্যবসা বাণিজ্যের বড় ধরনের ক্ষতি হলেও বছরের শেষ দিকে তা অনেকটাই কাটিয়ে ওঠা সম্ভব হয়েছে। বিশ্বজুড়ে মোট সম্পদ বৃদ্ধি পেয়েছে 7.4 ভাগ। বিশ্বে একদিনে করোনায় 8,500 মানুষের মৃত্যু হয়েছে। নতুন শনাক্ত 3,72,000। এ নিয়ে বিশ্বে মোট প্রাণহানি ছাড়ালো 38,97,000। এ পর্যন্ত আক্রান্ত 17 কোটি 99 লাখের বেশি। 24 ঘন্টায় ব্রাজিলের সবচেয়ে বেশি 2,000-এর বেশি মানুষের মৃত্যু হয়েছে। নতুন শনাক্ত 86,000। এরপর দ্বিতীয় সর্বোচ্চ 1100 জন মারা গেছে ভারতে। যুক্তরাষ্ট্রে মৃত্যু হয়েছে 313 জনের। করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে আসায় 15 মাস পর অফিস, আদালত ও ব্যবসা প্রতিষ্ঠান খুলে দিয়েছে যুক্তরাষ্ট্রের মিশিগান রাজ্য। তবে করোনার ডেল্টা ধরনের বিস্তার বাড়ায় নতুন করে কড়াকড়ি আরোপ করেছে ইসরায়েল। চিলিতে 12 থেকে 17 বছর বয়সীদের মধ্যে ভ্যাকসিন প্রয়োগ কর্মসূচি শুরু করেছে সরকার। ইউরো চ্যাম্পিয়নশিপে আজ হাই ভোল্টেজ ম্যাচ। রাত 1টায় উত্তাপ ছড়াবে বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্স আর ইউরো চ্যাম্পিয়ন পর্তুগালের লড়াই। অন্যদিকে গ্রুপ পর্বের শেষ দিনে টিকে থাকার লড়াই স্পেনের প্রতিপক্ষ স্লোভাকিয়া। আর পোল্যান্ডের চ্যালেঞ্জ শেষ হলো নিশ্চিত করা সুইডেন। এবারের ইউরোতে এফ গ্রুপের ম্যাচ মানেই বাড়তি উত্তেজনা, গ্রুপ অফ ডেথ বলে কথা, যেখানে উত্তাপ ছড়াবে পর্তুগাল ফ্রান্স দ্বৈরথ। ইউরো চ্যাম্পিয়নদের সঙ্গে বিশ্ব চ্যাম্পিয়নদের লড়াই। এরই মধ্যে নকআউটে পৌঁছে গেছে ফ্রান্স। তবে সবশেষ ম্যাচে হাঙ্গেরির বিপক্ষে ড্রতে অস্বস্তি বেড়েছে দেশমের দলের। পর্তুগালকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ ফ্রান্সের সামনে। সেক্ষেত্রে পয়েন্ট হারাতে হবে জার্মানির। বড় কোনো ইনজুরি সমস্যা নেই দেশমের দলে। বেনজেমার অভিজ্ঞতা আর মাঝমাঠে পগবার উপস্থিতি শক্তি যোগাবে। ফ্রন্টলাইনে কিলিয়ান এমবাপে হতে পারেন বিগ ম্যাচে তুরুপের তাস। অন্যদিকে জার্মানির বিপক্ষে হেরে অনেকটা ব্যাকফুটে সান্তোসের দল। তবে ফ্রান্সের বিপক্ষে ড্র করলেই শেষ 16 টিকিট পাবে সেলেকাওরা। ন্যূনতম ব্যবধানে হারলেও সম্ভাবনা টিকে থাকবে। সেক্ষেত্রে হাঙ্গেরির বিপক্ষে হার এড়াতে হবে জার্মানিকে।
দুই দলের পরিসংখ্যানে পিছিয়ে পর্তুগাল। মুখোমুখি ২৭ লড়াইয়ে ফ্রান্সের জয় ১৯ ম্যাচে আর পর্তুগালের সাফল্য ৬টি। বাকি ২ ম্যাচ ছিল অমীমাংসিত। এদিকে গ্রুপ পর্বের শেষ দিনে মাঠে গড়াচ্ছে ই গ্রুপের রোমাঞ্চকর লড়াই। ৪ দলেরই আছে নকআউট পর্বে ওঠার সুযোগ, আবার ৩ দলের আছে ছিটকে পড়ার শঙ্কা। স্পেনকে দিতে হবে স্লোভাকিয়ার পরীক্ষা, আর পোল্যান্ডের সামনে সুইডেন। মঞ্জুর আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। রাহিম স্টার্লিং এর একমাত্র গোলে চেক রিপাবলিককে হারিয়েছে ইংল্যান্ড। দুর্দান্ত জয়ে ইউরোতে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে শেষ ১৬য় উঠল থ্রি লায়ন্স। এদিকে রোমাঞ্চকর লড়াইয়ে স্কটল্যান্ডকে হারিয়ে পরের রাউন্ডে ক্রোয়েশিয়া। এরই মধ্যে ১২ দল নকআউটে গেলেও গ্রুপ ই থেকে এখনো কোনো দলের শেষ ১৬ নিশ্চিত হয়নি। নকআউটের টিকিট আগেই নিশ্চিত হওয়ায় চেক রিপাবলিক ইংল্যান্ড ম্যাচ নিয়ে উত্তেজনা ছিল কম, তবে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে অটল ছিল থ্রি লায়ন্স। রাহিম স্টার্লিং এর একমাত্র গোলই গড়ে দিয়েছে ম্যাচের ভাগ্য। শেষ ১৬ লড়াইয়ে আগামী মঙ্গলবার গ্রুপ অফ ডেথ এফ এর রানার্স আপের মুখোমুখি হবে ইংল্যান্ড। তবে তৃতীয় সেরা চেক রিপাবলিকের প্রতিপক্ষ এখনো ঠিক হয়নি। চেকদের হারে ভাগ্য খুলে যায় ক্রোয়েশিয়ার। স্কটল্যান্ডের বিপক্ষে বাঁচা মরার ম্যাচে দলকে পথ দেখান লুকা মদ্রিচ। নিজে চোখ ধাঁধানো গোল করার পাশাপাশি সতীর্থের গোলেও অবদান রাখেন ক্রোয়াট অধিনায়ক। এই জয়ে রানার্স আপ হয়ে ইউরো চ্যাম্পিয়নশিপের শেষ ১৬য় উঠল স্লাতকো দালিচের দল। কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াইয়ে সোমবার ই গ্রুপের রানার্স আপের মুখোমুখি হবে ক্রোয়েশিয়া। এরই মধ্যে ১২ দল পৌঁছে গেছে ইউরোর নকআউট পর্বে। তবে শেষ ১৬য় এখনো নাম লেখাতে পারেনি চ্যাম্পিয়ন পর্তুগাল। জার্মানি, স্পেনের মতো দলও পায়নি ছাড়পত্র। গ্রুপ ইতে কেবল সুইডেন পৌঁছেছে শেষ ১৬য়। ঝুলে আছে স্পেন, স্লোভাকিয়া ও পোল্যান্ডের ভাগ্য। ৩ দলেরই সুযোগ আছে পরের রাউন্ডে ওঠার কিংবা ছিটকে পড়ার। মঞ্জুর আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। কোপা আমেরিকায় হ্যাট্রিক জয়ের খোঁজে নামবে ব্রাজিল। কাল সকাল ৬টায় সেলেসাওদের প্রতিপক্ষ কলম্বিয়া। উড়ন্ত ফর্মে আছে ৫ বারের বিশ্ব চ্যাম্পিয়নরা। সব মিলিয়ে টানা ৯ ম্যাচ জিতেছে তিতের দল। আসলে ২ ম্যাচে প্রতিপক্ষের জালে ৭ গোল দিয়েছেন নেইমার, রিচার্লিসনরা। ২ গোলের সাথে অ্যাসিস্টে স্পটলাইটে নেইমার। তারকাবহুল ব্রাজিলের বেঞ্চকে পরখ করার সুযোগ পাচ্ছে ব্রাজিল। ২ দলের মুখোমুখি ৩২ ম্যাচের ১৯টিতেই জিতেছে সেলেসাওরা। বিপরীতে কলম্বিয়ার সাফল্য মাত্র ৩ বার। আসলে সবশেষ ম্যাচে পেরুর সাথে হেরে ব্যাকফুটে দলটি। শেষ ৮-এ যেতে পয়েন্ট দরকার কলম্বিয়ার। এর আগে রাত ৩টায় লড়বে ইকুয়েডর ও পেরু। ২ ম্যাচে ১ জয়ে পেরু টেবিলের ৩-এ রয়েছে। ২ দলের সবশেষ দেখা ইকুয়েডরকে হারিয়েছিল পেরি। জিম্বাবুয়ে সফরের জন্য আজ ঘোষণা হতে পারে বাংলাদেশ দল। এদিকে সিরিজের সূচি প্রকাশ করেছে জিম্বাবুয়ে। আগামী সোমবার রাতে ঢাকা ছাড়বে টাইগাররা। সেখানে পৌঁছে কোয়ারেন্টিন মাত্র ১ দিনের। একমাত্র টেস্ট শুরু ৭ জুলাই। এর আগে ৩ ও ৪ জুলাই ২ দিনের প্রস্তুতি ম্যাচ খেলবে তামিম, মুমিনুলরা। ৩ ম্যাচের ওয়ানডে সিরিজ ১৬ জুলাই থেকে, শেষ ম্যাচ ২০ তারিখে। বিশ্বকাপ সুপার লিগের অংশ এই সিরিজ। এরপর টি-20 লড়াইয়ে নামবে ২ দল। ৩ ম্যাচ ২৩, ২৫ ও ২৭ জুলাই। ৩ ফরম্যাটেই সিরিজেই হবে হারারে স্পোর্টস ক্লাব মাঠে। টেস্ট ও ওয়ানডে শুরু হবে বাংলাদেশ সময় বেলা ১:৩০টায়। আর বিকাল ৪:৩০ থেকে টি-20 ম্যাচ। ২০১৩ সালের পর প্রথমবার জিম্বাবুয়ে সফরে যাচ্ছে বাংলাদেশ দল। টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে বৃষ্টির কারণে খেলাই হয়নি 2 দিন। এর মধ্যে লড়াই জমে গেছে। পঞ্চম দিন দেখাচ্ছে ফলাফলের আশা। রোমাঞ্চ নিয়ে অপেক্ষা রিজার্ভ ডের জন্য। এখন ৩২ রানের লিড ভারতের। পঞ্চম দিনে খেলা হয়েছে ঠিকঠাক, যেখানে 2 উইকেটে ১০১ রান নিয়ে শুরু করে নিউজিল্যান্ড। অল্পতেই ফিরেছে রস টেইলর। নিকোলাস ওয়াটলিং আর গ্রান্ডহোম বেশিক্ষণ টিকতে পারেনি। ৪৯ করা উইলিয়ামসনের বিদায়ে বড় লিডের আশা শেষ হয়ে যায়। টেইল্যান্ডার, সাউদি ও জেমিসনের অবদানে ২৫০-র কাছে পৌঁছায় ব্ল্যাক ক্যাপসের সংগ্রহ। মোহাম্মদ শামির শিকার ৪ উইকেট, ঈশান্ত শর্মা নেন ৩টি। ৩২ রানে পিছিয়ে দ্বিতীয় ইনিংসে নামে ভারত। এখন পর্যন্ত সংগ্রহ 2 উইকেটে ৬৪ রান। আউট হয়েছেন শুভমান গিল ও রোহিত শর্মা। বিরতির সংবাদ দুপুরের আয়োজন আজ পর্যন্ত। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরের আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব আর টুইটারে। সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।